আচ্ছা, এই রকম একটি অঙ্ক দেওয়া হয়েছিল, যেটা করতে একটু অসুবিধা হচ্ছে অনেকের। তো এখানে যেটা বলেছে যে এরকম একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া হয়েছে, যেটা বেশ জটিল মনে হচ্ছে দেখে, এবং এ এবং ই এর মধ্যে, এই দুটো পয়েন্টের মধ্যে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা বের করতে হবে এখানে। তো সেক্ষেত্রে যেটা হয়, এখানে আমরা ধরে নিতে পারি যে এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে এ এবং ই এর মধ্যে, এবং কারেন্টটা এখানে বিভিন্ন রোধের মধ্যে ভাগ হয়ে যাবে, যেটা সাধারণত হয়ে থাকে। এবার কে শ্রেণীতে আছে কোন রোধটি এবং কে সমান্তরাল সমবায়ে রয়েছে, যেটা অনেক সময় দেখলে বুঝতে পারা যায়, কিন্তু এই সার্কিট দেখে সত্যি করে বোঝা খুব মুশকিল। যে এখান থেকে কারেন্ট ঢুকবে, সেই কারেন্ট দুভাগে ভাগ হবে, সেই কারেন্ট এখানে গিয়ে আবার দুভাগে ভাগ হবে, তারপরে একটা পার্ট এদিকে আসবে, এদিকে যাবে, তো বেশ জটিল। তো এইভাবে এটাকে শ্রেণী বা সমবায় বা সমান্তরাল সমবায় ধরে কিন্তু করা একটু অসুবিধা। তো যার জন্যে এই ধরনের অঙ্ক করতে গেলে কিছু নিয়ম ফলো করতে হয়, যে নিয়মটা আমরা আজকে দেখব এখানে। তো দেখতে পাচ্ছি যে এখানে যে রেজিস্ট্যান্সের যে সার্কিটটা দেওয়া হয়েছে, সেই সার্কিটগুলো একটা ট্রায়াঙ্গুলার শেপ নিয়েছে, অর্থাৎ একটা ট্রায়াঙ্গেলের শেপ নিয়েছে বিভিন্ন। তো সেই শেপগুলোকে আমরা এখানে বলে থাকি ডেল্টা। ডেল্টা শেপটা একটা ট্রায়াঙ্গেলের মতো। তো সেই ট্রায়াঙ্গেলটাকে, এই ডেল্টা শেপটাকে আমরা স্টার শেপে কনভার্ট করব। এটা একটা মেথড এই ধরনের প্রবলেম করার জন্য, এবং খুব সহজে এই মেথডে আমরা এই অঙ্কগুলোকে করে ফেলতে পারি, তা নাহলে এটা করা বেশ কঠিন হয়ে দাঁড়াবে। তো কি সেই ডেল্টা থেকে স্টার বা স্টার থেকে ডেল্টা, এই মেথডগুলো কি একটু দেখিনি প্রথমে। তো প্রথমে ধরো এরকম একটা আমার ডেল্টা শেপে আমার একটা সার্কিট আছে। তো তিনটে রেজিস্ট্যান্স এরকম রয়েছে, তিনটে বাহুর মতো করে। আচ্ছা, আমি এদের একটা নাম দিয়ে দিচ্ছি, আর এ, আর বি, আর সি। এখন এই সার্কিটটাকে যদি আমরা একটু সহজতর করতে চাই, দিয়ে এটাকে এরকম এরকম এই শেপে আনতে চাইছি, এই সার্কিটটাকে আমি এই রকম জায়গায় আনতে চাইছি। তো সেটা করতে গেলে কি হবে, কারণ এটা পরিষ্কার যে এইখান থেকে তুল্যরোধ বার করা থেকে এইখানে তুল্যরোধ বার করা কিন্তু অনেক সহজ, কারণ এই দিক দিয়ে যদি কারেন্টটা ঢোকে, তাহলে এটা শ্রেণীতে, এই দুটো প্যারালালে থাকছে, অর্থাৎ খুব ইজিলি আমি কিন্তু বের করে ফেলতে পারবো এদের তুল্যরোধটা। তো যার জন্যে এই সার্কিটটাকে যদি এই সার্কিটে কনভার্ট করতে পারি, তাহলে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। তো সেটা কিভাবে করা যায় সেটা আমরা একটু দেখি। তো যদি এই সার্কিটটাকে কিভাবে করছি না, ধরো এই দুটোর মিট করেছে এই পয়েন্টে এসে, তো এই পয়েন্ট থেকে আমি এই রোধটা টানছি। একইভাবে আর এ আর আর সি এই পয়েন্টে গিয়ে মিট করেছে, তো সেখান থেকে আমি একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি, এইভাবে নিয়ে এলাম। ঠিক একইভাবে আর বি আর আর সির যে জাংশন, সেই জাংশন পয়েন্টটাকে এইভাবে আমি যুক্ত করলাম। এবারে আমি নাম দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম নাম দেবো। এই যে নামটা ছিল, সেই নামটা কিন্তু এইখানে গিয়ে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখানে গিয়ে যে নামটা এখানে আমরা দেবো, সেটা হচ্ছে যে R1 দেবো, R2 দেবো, R3 দেবো। তো ঠিক আছে, আমি এখানেও তাই নাম দিচ্ছি, R1, R2 আর R3। এখন এবার এই R1 R2-র ভ্যালু এখান থেকে বার করার একটা ফর্মুলা আছে। তো ফর্মুলাটা কীরকম একটু দেখে নিই। প্রথমত যদি আমি R1-এর ভ্যালু বার করতে চাই, R1, এই R1-এর ভ্যালুটা কীভাবে দেখবো, এটা একটু মনে রাখতে হবে, ভালো করে দেখবে যে এর যে দুপাশে যে দুটো রেজিস্ট্যান্স আছে, আর এ এবং আর বি, তো আর এ আর বির মাল্টিপ্লিকেশান হবে আর এ আর বি, গুণ হলো ডিভাইডেড বাই তিনটে রেজিস্ট্যান্সেরই যোগফল, অর্থাৎ আর এ প্লাস আর বি প্লাস আর সি। আচ্ছা, একটু বেরিয়ে যাচ্ছে, এই হ্যাঁ, আর এ প্লাস আর বি প্লাস আর সি, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু হবে। সিমিলারলি এখানে আর টু যদি ধরি, তাহলে আর টুর রেজিস্ট্যান্সের দুপাশে কারা আছে, আর এ আছে, আর সি আছে, ঠিক আছে। এরকম কোনো ব্যাপার নেই যে আমাকে এটাকে আর টু ধরতে হবে, এটাকে আর টু ধরে এটাকে আর থ্রি ধরলেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে জিনিসটা দেখতে হবে যে এর দুপাশে রেজিস্ট্যান্স দুটো কে আছে, সেটা আমাকে দেখে নিতে হবে। সো আর এ আর সি আছে, বাই নিজেরটা সবারই একই হবে, আর সি। সিমিলারলি আর থ্রি যদি আমি ক্যালকুলেট করি, তাহলে
কী হচ্ছে, আর বি আর সি ডিভাইডেড বাই আর এ প্লাস আর বি প্লাস আর সি। তো এই হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু। তো এইটা করে নিলে এই ভ্যালুগুলো এই আর এ আর বি আর সির ভ্যালুটা কনভার্ট হয়ে যাবে R1 R2 R3-তে, এবং তখন কিন্তু সার্কিটটা হয়ে যাবে। এইটাকে বলছে স্টার, এটাকে বলছে ডেল্টা, ডেল্টার মতো সাইন, ট্রায়াঙ্গেল শেপের, আর এইটা হয়ে যাচ্ছে স্টার। তো স্টারটাকে মানে সলভ করা অনেক সহজ, যার জন্য আমরা ডেল্টা থেকে স্টারে আসি। কখনো স্টার থেকেও কিন্তু ডেল্টাতে যাওয়ার সেটারও কিন্তু ফর্মুলা রয়েছে, সেটাও যদি আমরা দেখি। আচ্ছা, এটা এই ফর্মুলাটাকে আমি এই নিয়মটাকে আমি বলছি ডেল্টা টু স্টার। যদি উল্টোটা করতে দেয়, আজকের এই অঙ্কটা কিন্তু আমাদের যেটা নিয়মে করতে হবে সেটা হচ্ছে যে ডেল্টা থেকে স্টারে কনভার্ট করতে হবে, এবং স্টারে কনভার্ট করার পর জিনিসটা হবে। তো ঠিক আছে, আমি ডেল্টা টু স্টারের ফর্মুলাটা আমি পরে লিখছি, এই স্টার টু ডেল্টার ফর্মুলাটা আমি পরে লিখছি। তার আগে আমি দেখি যে এটা করে এটাতে কি লাভ হচ্ছে প্রথম কথা। তো যদি আমি এই যে ABC যে ডেল্টাটা বা ট্রায়াঙ্গেলটা রয়েছে সেটাকে যদি আমি স্টারে কনভার্ট করি, তাহলে দেখো জিনিসটা কি দাঁড়াচ্ছে। এই আচ্ছা, এই জাংশন পয়েন্ট থেকে এই, এবং এইখান থেকে এই, ঠিক আছে। আচ্ছা, এইটাকে ভাঙি, এটাকে ভাঙার দরকার নেই। এই 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 আচ্ছা, এবারে এইগুলো আমার তাহলে R1 R2 R3 না, এগুলো যাই যদি নাম দিই, R4 R5 যা খুশি নাম দিতে পারি। কিন্তু এখানে একটা সুবিধা আছে, সুবিধাটা কি না, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু আমাকে সমান বলে দিয়েছে। সমান বলে দেওয়ার ফলে এখানে কি হবে না, যেহেতু আর এ আর বি আর সি তিনজনাই সমান, এবং এটাকে তুমি যাই নাম দাও, এটার ক্ষেত্রেও আর এ আর বি আর সি তিনটেই সমান। তো নর্মালি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই ভ্যালুগুলো আমি কিন্তু R1 R2 R3 ভ্যালুগুলো কিন্তু সেগুলো একই হবে সবারই ক্ষেত্রে। যেমন যদি আমি এইটার ভ্যালু ক্যালকুলেট করি, তো এইটার ভ্যালু ক্যালকুলেট করতে গেলে কী হবে, তোমাদের ভালো করে ফর্মুলাটা ভাবো। আমি এইটাকে ধরছি, সাপোজ আমি এটাকে R1 নামই দিলাম, এতে বুঝতে সুবিধা হয়। তাহলে R1-এর ভ্যালু কীভাবে আমি ক্যালকুলেট করবো ভালো করে ভেবে দেখো, সবগুলোই একই মান হবে। আচ্ছা, R1-এর দুপাশে কে আছে, 2 ওহম রোধ আছে, তাহলে 2 × 2 ডিভাইডেড বাই কে আছে, 3টে যোগফল হবে, তাহলে 2 + 2 + 2, তাহলে উপরে হলো 4, নিচে হলো 6, অর্থাৎ এটা 2/3 হয়ে যাচ্ছে। তাহলে সোজা কথা হচ্ছে যে আমি বুঝতে পারছি যে এটা 2/3 ওহম, এটাও তাহলে 2/3, এটাও 2/3, ঠিক আছে। সিমিলারলি দেখো এখানেও যেহেতু সবগুলোই 2 ওহম করে আছে, তাহলে এটাও 2/3, এটাও 2/3, আর এটাও 2/3। আমি সার্কিটটা একটু ভালো করে আঁকছি পরে। তাহলে ছবিটা এবারে কীরকম দাঁড়াচ্ছে, আমি কিন্তু এবারে দেখো, তাহলে আমার এই রেজিস্ট্যান্সটা আমার দরকার নেই, এই রেজিস্ট্যান্সটা আমার দরকার নেই, বাকি রেজিস্ট্যান্স যেগুলো আমি ব্যবহার করে ফেলেছি সেই রেজিস্ট্যান্সগুলো কিন্তু কোনোটাই দরকার নেই। এখন ভেবে দেখো, তাহলে এইটা, এটা, 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 এই 6টা রেজিস্ট্যান্সই কিন্তু আমার চলে যাচ্ছে এখান থেকে। পড়ে থাকছে কোনগুলো, লালগুলো পড়ে থাকছে, আর এই বিডি রেজিস্ট্যান্সটা পড়ে থাকছে, কারণ এটাকে কিন্তু আমি ডিস্টার্ব করিনি, যেহেতু আমি এই ট্রায়াঙ্গেলটাকে ডিস্টার্ব করিনি। কিন্তু এই ট্রায়াঙ্গেলের দুটো বাহু অলরেডি এখানে ইনভলভ হয়ে গেছে এই ট্রায়াঙ্গেলগুলোতে, বিসি আর ডিসি, তাই এরাও থাকছে না। থাকছে বলতে তাহলে শুধু লালগুলো আর থাকছে এই কালোটা। তাহলে ছবিটা আলটিমেটলি কীরকম গিয়ে দাঁড়াচ্ছে একটু দেখি। তো ছবিটা যেটা দাঁড়াচ্ছে, এইখানে আমি চলে আসি নিচে। আচ্ছা, প্রথমত কালো আমি আঁকবই না। আচ্ছা, যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে একটু যদি ভালো করে আঁকি। আচ্ছা, এই 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 আচ্ছা, এইখান থেকে আবার দেখতে পাচ্ছি এই দিকে একটা যাচ্ছে, অর্থাৎ এই যে জায়গাটা, এই পুরো জায়গাটা যে একটা সার্কেলের মতো, অনেকটা পঞ্চভুজের মতো দেখতে পাচ্ছি। এই একটা বাহু, একটা বাহু, একটা বাহু, পঞ্চভুজ বা ষড়ভুজ এই জাতীয় একটা হয়ে উঠেছে জায়গাটা, সেইটা একটু আঁকার চেষ্টা করছি সেই জায়গাটা। আচ্ছা, এইটা, আচ্ছা, এই দিকে আবার একটা 2/3 বেরিয়ে আসবে। আচ্ছা, কিন্তু এই কালো রেজিস্ট্যান্সটা থাকছে, এইটা কিন্তু আমার 2 ওহম থাকছে, তাহলে এই থাকছে। আচ্ছা, এইরকম দেখো গোটা সার্কিটটা হয়েছে। এবার দেখো অনেকটা মেলাতে পাচ্ছি, এখান থেকে একটা 2/3 ওহম গেল,
সে দুটো ভাগে ভাগ হয়েছে। এই ছবিটার এর দুটো ভাগে দেখো 2-3 করে চলে গেছে, 2-3 এদিকে 2-3। আচ্ছা, তারপরে এখান থেকে আবার একটা 2-3, এই 2-3টা এখানে চলে এসছে। আচ্ছা, আবার এই 2-3টা যেটা এখান থেকে উঠেছে সেই 2-3টা এখানে আর একটা 2-3 হয়ে বেরিয়ে আসছে। এবার আমি চিহ্নটা আঁকবো যে কোথায় কোনটা কীভাবে বেরোচ্ছে। দেখো এই যে রেজিস্ট্যান্সটা যেটা আমি এঁকেছি এটা কিন্তু সিরিজে আছে এই গোটা এই পঞ্চভুজটার সঙ্গে, এবং এই পয়েন্টটার নাম আমি দিয়েছিলাম এ, তো এই নাম দিচ্ছি। আর এই যে পয়েন্টটা দেখো এটাও কিন্তু সিরিজ আকারে বেরিয়ে আসছে, তো এটার নাম দিচ্ছি আমি ই। আচ্ছা, এই রেজিস্ট্যান্সটার ভ্যালু কিন্তু হচ্ছে 2 ওহম। এই একটাই মাত্র একটু অন্য রেজিস্ট্যান্স রয়েছে। তাহলে এবারে দেখো তোমরা প্রত্যেকে কিন্তু জিনিসটাকে খুব সহজেই সলভ করে ফেলতে পারবে। এমন একটা চিত্র এখানে দাঁড়ালো যে এটা সিরিজে আছে, সিরিজের পর এরা কেউ কেউ সিরিজে, কেউ কেউ প্যারালালে, আবার তারপরে আবার সিরিজে। তাহলে দেখি আগে এই পঞ্চভুজটার রেজিস্ট্যান্সটা বার করার চেষ্টা করি। তো পঞ্চভুজের রেজিস্ট্যান্সটা কী করে বার করবো না, এখানে দেখতে পাচ্ছি এই 2-3, এই 2 আর এই 2-3 এরা কিন্তু সিরিজে আছে প্রত্যেকে, তাই তো? তিনজনেই একই সিরিজে আছে। আবার এই 2-3 আর এই 2-3 কিন্তু নিজেদের মধ্যে সিরিজে আছে, কিন্তু এই পোর্শনটা আর এই পোর্শনটা আবার প্যারালালে আছে। তাহলে আগে এই পোর্শনটার আমি এফেক্টিভ রেজিস্ট্যান্সটা বার করে চেষ্টা করি। তো প্রথমে দেখি এটা কত হচ্ছে, এই যদি যোগ করি। আচ্ছা, তাহলে 2-3 প্লাস 2-3 প্লাস 2, তাহলে কত দাঁড়াচ্ছে আলটিমেটলি 4-3 প্লাস 2। আচ্ছা, আমি করে নিই 3, তাহলে 2 প্লাস 2 প্লাস 6, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 4, 10-3 ওহম। এই পোর্শনটা 10-3। আচ্ছা, এই পোর্শনটা তাহলে কত হবে 2-3 প্লাস 2-3, ঠিক আছে? তাহলে 2-3 প্লাস 2-3 মানে এটা হচ্ছে 4-3, তাহলে এইটা। তাহলে এই 10-3 আর 4-3 আবার প্যারালালে আছে, ঠিক আছে? তাহলে 10-3 আর 4-3 যদি প্যারালাল থাকে তাহলে ওদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, আর কিউ ড্যাশ দিলাম, সেটা হচ্ছে 10-3 প্যারালালের ফর্মুলা আমরা ইউজ করবো, ইন্টু 4-3 বাই 10-3 প্লাস 4-3। তো দেখি তাহলে কত হচ্ছে এখানে। তো এটা 40-9, আর নিচে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 14-3, তাহলে 40-9 ইন্টু 3-14। আচ্ছা, তাহলে আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে হচ্ছে 3, একটু কাটাকুটি হবে 3, তাহলে 40/42, হ্যাঁ 3-14-42, 40/42 এই হচ্ছে এই পঞ্চভুজ যে পোর্শনটা আছে সেইটার রেজিস্ট্যান্স। এবারে এর সঙ্গে কি অ্যাড হবে না, এর সঙ্গে সিরিজে এ আর এ দুজনেই সিরিজে আছে, তাহলে আলটিমেটলি যে আর ইকুইভ্যালেন্ট যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে যে 2-3 প্লাস এই পোর্শনটা, এটা 2-3 প্লাস এই পঞ্চভুজটা 40/42 প্লাস আরও একটা 2-3 এই যেটা বেরিয়ে আসছে এই পোর্শনটা। তাহলে সবগুলো মিলে এবার দেখি চলো কত হচ্ছে। 42 আমার লসাগু হচ্ছে, কোনো অসুবিধা নেই। তো 14 কিন্তু 28, 40, এটা 28। আচ্ছা, তাহলে টোটালি এটা দাঁড়াচ্ছে কত দেখি, 58, 96, আর এটা 42। কাটবে তো অবশ্যই, 6-16-96, তাহলে 16, এটা 6 দিয়ে 7, তাহলে 16-7 ওহম এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। অ্যান্সার দেখো মিলে গেছে, অপশান সি আছে এখানে, যেটা আমি যেখান থেকে দিয়েছিলাম অঙ্কটা। তো এইভাবে কিন্তু আমরা সহজে জিনিসটা করতে পারছি। তাহলে স্টার থেকে ডেল্টাতে কনভার্ট করার ফলেই দেখো এই অঙ্কটা কিন্তু একটু সহজ হয়ে গেল। তা নাহলে কিন্তু এটা অনেকটা এটাকে নিয়ে কাঠখড় পোড়াতে হতো এবং এটা হতো না, আলটিমেটলি এটা করা যেত না। এবং এই ধরনের অঙ্ক এলে আমরা এইভাবেই কিন্তু করব জিনিসগুলোকে, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি যেটা চেষ্টা করছিলাম একটু আগে, যে যদি এরকম পরিস্থিতি তৈরি হয় যে অনেক সময় আমাকে ডেল্টা থেকে স্টারে যেতে হচ্ছে, যে ডেল্টা করে নিলে হয়তো জিনিসটা সুবিধা হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি হতেই পারে কখনো। তো সেক্ষেত্রে আমরা তাহলে কি করব, তাহলে আমি এই পাশেই লিখি, আমি এই পাশে লিখেছি ফর্মুলাটা, তোমাদের ডেল্টা থেকে স্টারের ফর্মুলা লিখেছি। এখানে আমি স্টার থেকে ডেল্টার ফর্মুলাটা লিখছি। এরকম স্টারেরটা ফর্মুলা রাখবে R1, R2, R3 এই ফর্মে থাকছে, আর ডেল্টার ভ্যালুগুলো কিন্তু RA, RB, RC এই ফর্মে থাকছে। আচ্ছা, তাহলে এবারে দেখো আমাকে আর এর ভ্যালু মানে তোমাকে R1, R2, R3 টার্মে আর এর ভ্যালুটা বার করতে হবে, এইভাবে জিনিসটা কিন্তু করতে হবে। আচ্ছা, এবারে
ভালো করে দেখো, আর এ আমি ধরো বার করছি প্রথমে। আচ্ছা, আর এর উপরে কে আছে? আর এর উপরে R1 এবং R2 অনেকটা টুপির মতো হয়ে আছে, ঠিক আছে? তো যারা এই টুপির মতো হয়ে আছে, প্রথমত তাদেরকে কি করব না, তাদেরকে অ্যাড করে দেবো, অর্থাৎ R1 প্লাস R2 দুটোকে অ্যাড করে দিলাম, ঠিক আছে? প্লাস কি করব, আবার এই যে দুটো টুপির মতো আছে তাদেরকে গুণ করব, R1 R2, ঠিক আছে? ডিভাইডেড বাই এই উপরের যে অপর যে রেজিস্ট্যান্সটা সেটা, অর্থাৎ R3। এটা হচ্ছে আর এ বার করার ফর্মুলা, ঠিক আছে? তাহলে কি হলো, আর এ ইকুয়াল টু, এটা একটা একটা সিমিলারিটি আছে, খুব বার করাটা খুব একটা অসুবিধা কিছু নয় কিন্তু, R1 প্লাস R2 প্লাস R1 R2 বাই R3। সিমিলারলি আমি যদি এবার আর বিটা বার করার চেষ্টা করি, তো আর বি যদি রেজিস্ট্যান্সটা বার করার চেষ্টা করি, এ আর বির উপরে কে টুপির মতো হয়ে আছে দেখো, R1 আর R3। তো এদেরকে প্রথমে যোগ করে দিই, R1 R3 যোগ করে দিলাম, প্লাস R1 R3 গুণ করলাম, ডিভাইডেড বাই R2, মানে অপরটা সেক্ষেত্রে দিয়ে ডিভাইড হলো। সিমিলারলি আমি যদি RC বার করি, তাহলে RCর উপরে টুপির মতো হয়ে আছে R2 প্লাস R3, দুটো যোগ, তারপর দুটোর গুণ, তারপর নিচে অপরটা দিয়ে ভাগ। তো এই হচ্ছে ফর্মুলা, যদি আমার কোনো কারণে আমাকে এই জায়গা থেকে কনভার্ট করতে হয় এইটাতে। আচ্ছা, এছাড়া আমি যদি কখনো মানে কোনোভাবে অন্য কোনো একটা অঙ্ক যদি করতে চাই এই নিয়মে, সেটাও আমরা দেখতে পারি। আচ্ছা, তো এখানে একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি এখানে, যে প্রবলেমটাকে আমরা ডেল্টাতে কনভার্ট করার চেষ্টা করব এবং করার চেষ্টা করব জিনিসটাকে। তো কিভাবে ডেল্টা মেথডে করলে এই জিনিসটা ইজি হয়, এখানেও বুঝতে পারছো যে এটাকে, এই কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট ভাগ হবে, এখানে 1 ওহম আছে, এখানে 2 ওহম আছে, দুটো ভাগে ভাগ হয়ে যাবে, খুব স্বাভাবিক। তারপর আবার এটা এখানে ভাগ হবে, 3 ওহম, এদিকে 2 ওহম, অর্থাৎ প্যারালালে যাবে তারা, কারা প্যারালালে যাচ্ছে, কোনটা সিরিজে, এই ধরনের অঙ্ক কিন্তু এইভাবে করাটা যায়। যদিও এখানে কিন্তু ভ্যালুগুলো একই রকম নেই, ভ্যালুগুলো একই রকম থাকলে আমরা দেখেছি যে এরকম হুইস্টন ব্রিজ বা ওই মেথডে হয়তো অনেক সময় মাঝের রেজিস্ট্যান্সটা ক্যান্সেল হয়ে যায়, সেক্ষেত্রে অনেক ইজিতে করা যায় প্রসেসে। কিন্তু যদি এরকম র্যান্ডাম রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ডেল্টা মেথডটা দিয়ে আমরা করার চেষ্টা করব, যেটা একটু দেখি কিভাবে এটাকে করা যাচ্ছে। তো এই সার্কিটটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে এই 2 ওহম রেজিস্ট্যান্স এবং 1 ওহম রেজিস্ট্যান্স গিয়ে এই পয়েন্টে গিয়ে মিট করছে। আবার দেখতে পাচ্ছি যে এই রেজিস্ট্যান্সটা এবং এই রেজিস্ট্যান্সটা কিন্তু এখানে গিয়ে মিট করছে। আচ্ছা, তাহলে যদি এরকম করা যায় যে আমি এই 2 ওহমটাকে সরাসরি এখানে যুক্ত করলাম, এইভাবে এটাকেও নিয়ে গিয়ে এখানে যুক্ত করে দিলাম, দেখে এটাকে শেপটাকে তোমাদের রেক্ট্যাঙ্গেল বলে মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ট্রায়াঙ্গুলার শেপেই কিন্তু রয়েছে। কারণ দেখো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কিন্তু একই, দুটোই কিন্তু বিতে গিয়ে মিট করেছে, এর এই পয়েন্ট আর এই পয়েন্ট কিন্তু বিতে গিয়ে মিট করেছে। ফলে এখানে যদি রেজিস্ট্যান্স থাকতো তাহলে আমি সেটা করতে পারতাম না, এটা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিত। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা ট্রায়াঙ্গেল শেপই, মানে ডেল্টা শেপ, এটা আর কি বোঝা যাচ্ছে এটা। তো যদি আমি সেইভাবে জিনিসটাকে আঁকার চেষ্টা করি, তাহলে এই পোর্শনটা যদি আমি আগে আঁকি, তাহলে দেখো এই 2 ওহম রেজিস্ট্যান্সটা আঁকলাম, এদিক থেকে 1 ওহম রেজিস্ট্যান্সটা আঁকলাম, দিয়ে এখানে আমি বি পয়েন্ট নাম দিলাম, এটা 1 ওহম, এটা 2 ওহম, এইখানে যে 3 ওহম রেজিস্ট্যান্সটা আছে সেটা থাকলো। অর্থাৎ আমার যেটা কারণ সেটা হচ্ছে যে আমি এটা ডেল্টা বানাচ্ছি আর কি, তো ডেল্টা বানিয়ে নিলাম। এবারে বাকিটা আমার থাকলো, বাকিটাও দেখো আমি ইচ্ছা করলে এটাকে আচ্ছা এটাকে এরকম করে এটাকে, এটাও 1 ওহম, এটাও 2 ওহম, তো এটাকে আমি এই পয়েন্টটাকে এখানে দিয়ে দিতে পারি। তো এইরকমভাবে জিনিসটাকে আমি একটু সিম্পলিফাই করে নিতে পারি। অর্থাৎ অনেকের মনে হতে পারে হুইস্টন ব্রিজ ক্যাটাগরির মতো অনেকটা লাগছে, কিন্তু এটা হুইস্টন ব্রিজ সেভাবে ব্যালেন্স কন্ডিশন নেই। দেখো এখানে আমরা হুইস্টন ব্রিজে কী জানি, এই পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হয়, তো সেটা কিন্তু এখানে নেই, মানে অনেক সময় কনফিউজ করার জন্যই ভ্যালুগুলোকে দিয়েছে। তো সেটা যদি হতো, এই কন্ডিশনটা যদি মেনটেন করতো, তাহলে না হয় আমরা জানি যে এখানকার পোটেনশিয়াল আর এখানকার পোটেনশিয়াল সেম হতো, ফলে এই রেজিস্ট্যান্সটা থাকতো না, 3 ওহম রেজিস্ট্যান্সটা মাঝখানে থাকতো না, যেটা হুইস্টন ব্রিজের নীতি।
পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস যদি হতো, কিন্তু এখানে সেটা নেই, ব্যালেন্স কন্ডিশনে নেই, হুইস্টন ব্রিজের মতো নেই, যার জন্য এটা ওইভাবে হবে না, কিন্তু ওইভাবে করা যাবে না, আমাকে কিন্তু এটা ওই ডেল্টা মেথড ফলো করেই করতে হবে। তো ডেল্টা মেথড ফলো করলে কি দাঁড়াচ্ছে একটু দেখি। তো এই ট্রায়াঙ্গেলটাকে যদি আমি ডেল্টা বানানোর চেষ্টা করি, আমি এইটাকে ডিস্টার্ব করছি না, এটা 1 ওহম 2 ওহম যেরকম আছে থাক, আমি এইটাকে ডেল্টা বানানোর চেষ্টা করছি। ডেল্টা এই 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 তাহলে এইটার ভ্যালু কত হবে, এটা আমি আচ্ছা একটু নাম দিয়ে দিই আমি একটু করে, এটা আমি R1 দিলাম, এটা R2 দিলাম, এটা R3 দিলাম। তো একটু R1টা একটু ক্যালকুলেট করি। R1টা কীভাবে ক্যালকুলেট করব, ফর্মুলা আমার জানা আছে, যে তার যে নেবার যে দুটো রেজিস্ট্যান্স অর্থাৎ 2 ওহম আর 3 ওহম দুটোকে গুণ করলাম 6 হয়ে গেল। আচ্ছা নিচে কী হবে, 3টের যোগফল 1 2 3, তাহলে 3 3 6 অর্থাৎ এটা 1, এই রেজিস্ট্যান্সটার ভ্যালু তাহলে দাঁড়াচ্ছে 1, তাহলে এটা 1 ওহম লিখে দিলাম। আচ্ছা R2 কত হচ্ছে দেখি, R2 দুপাশে কে কে আছে, 2 ওহম আর 1 ওহম, তাহলে 2 × 1 বাই নিচে 1 + 2 + 3, তাহলে 2/6, তাহলে 1/3, তাহলে এই রেজিস্ট্যান্সটা আমার দাঁড়াচ্ছে 1/3। R3 কত দাঁড়াচ্ছে এই রেজিস্ট্যান্সটা দেখে নিই, R3 দুপাশে কে আছে, 1 আর 3 আছে, তাহলে গুণফল 3 নিচে যোগফল 6, তাহলে এটা হচ্ছে 1/2, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1/2। তাহলে সার্কিটটা আমার কীরকম দাঁড়ালো, সার্কিটটা এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু আর থাকবে না, এই 3 ওহম আর থাকবে না, কারণ এটা কনভার্ট হয়েছে ডেল্টাতে, এই 2 ওহম থাকবে না, এও এখানে ঢুকে গেছে, এটাও থাকবে না, এরা তিনজন আর থাকছে না। তাহলে এখন ছবিটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই 1 ওহম, এই 1 ওহমটা আঁকলাম এখানে, এই 2 ওহম এটাও আঁকলাম। আচ্ছা এবারে দাঁড়িয়ে যাচ্ছে জিনিসটা হচ্ছে যে এখান থেকে এই R1 ডেল্টাতে কনভার্ট হয়ে গেছে, এটাও R3 ডেল্টাতে কনভার্ট হয়ে গেছে, আর এটা R2, তাহলে এখানে আমি ভ্যালুটা লিখে দিই, এটা R1 আমি পেয়েছি 1, R3 পেয়েছি হাফ, আর R2 পেয়েছি আমি 1/3। তো এইখানে আমার বি পয়েন্ট, এই বি এই এ। এবারে দেখো রেজিস্ট্যান্সটা বের করা খুবই সহজ হয়ে গেল। কি দাঁড়াচ্ছে না, এই দুটো সিরিজে আছে এবং এরাও সিরিজে আছে, তারা আবার নিজেদের মধ্যে প্যারালাল হয়ে রয়েছে, তাহলে এই দুটোকে যদি সিরিজে করি তাহলে 1 + 1 2। আচ্ছা তাহলে এখান থেকে এই পোর্শনটা আমি 2 পেলাম রেজিস্ট্যান্স, এই দুটো রেজিস্ট্যান্স 2, এই দুটো রেজিস্ট্যান্স কত হবে 2 + হাফ, তার মানে তোমার আড়াই হয়ে যাচ্ছে, ওটা মানে 5/2 হয়ে যাচ্ছে। তাহলে এই 2 ওহম আর এই 5/2 ওহম এরা পরস্পরের সঙ্গে আবার প্যারালালে রয়েছে, তাহলে এটা 5/2/2 + 5/2, তাই প্যারালালে রয়েছে, তাহলে আর ইকুইভ্যালেন্ট, এটাকে ড্যাশ নাম দিচ্ছি, অর্থাৎ শুধু এই পোর্শনটার তার সঙ্গে অ্যাড হবে। আচ্ছা আমি অ্যাড করেই দিচ্ছি, এটাকে কী অসুবিধা আছে, এটা সিরিজে আছে অর্থাৎ 1/3 আমার সিরিজে আছে। তাহলে দেখে নাও আবার কত হচ্ছে, তাহলে উপরে হচ্ছে 5 আর নিচে হচ্ছে এখানে 4, 5 9, 9/2 + 1/3, তাহলে এটাকে যদি উপরে চলে যায় তাহলে 10/9 + 1/3, 9 10 + 3, তাহলে 13/9, এইরকম আসছে আমার রেজিস্ট্যান্সের ভ্যালু। আচ্ছা তো এই প্রসেসে এটাকে বের করা যেতে পারে। এখানে আর একটা প্রবলেম দেখতে পাচ্ছি এরকম, যেটাও এটা জটিল সার্কিট, আর একটু জটিল, আগেরটার থেকে আর একটু জটিল সার্কিট, এটা একটু বেশি, এটাকে এইভাবে অত সহজে এটাকে ট্রায়াঙ্গেল করে দেওয়া যাবে না, কারণ এটা বুঝতেই পারছো যে রেক্ট্যাঙ্গুলার শেপেই রয়েছে এবং 4টে বাহুতেই কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে, এটার ক্ষেত্রেও রয়েছে, এটার ক্ষেত্রেও রয়েছে। আগেরটা যেমন দেখে মনে হচ্ছিলো রেক্ট্যাঙ্গেল, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ট্রায়াঙ্গেল শেপেই ছিল। তো এইটাকে আমি কিভাবে ডেল্টাতে কনভার্ট করে এটা করার চেষ্টা করব, তাহলে জিনিসটা অনেক বেশি সহজ হবে। তো দেখি প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছি কারেন্ট ঢুকছে, কারেন্ট ঢোকার পর এদিকে একটা পোর্শন চলে যাচ্ছে আমার, তো সাপোজ এটাকে আমি I1 নাম দিচ্ছি, এই দিকে একটা পোর্শন ঢুকছে সেটাকে আমি I2 নাম দিচ্ছি। এবারে দেখো ভালো করে, আচ্ছা এবং ফাইনালি এটা এখান দিয়ে
কারেন্টটা গিয়ে বেরোবে সব কিছু হওয়ার পর, এবং এ আর বি এই দুটো পয়েন্টের মধ্যে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলছি। তাহলে ধরে নিতে পারি আমি এখানে একটা ব্যাটারি যুক্ত করে দেওয়া হয়েছে এরকমভাবে, যদি কেউ মনে করো যে এরকমভাবে একটা ব্যাটারি যুক্ত করা হয়েছে, এটাকে মনে করে নিতে পারো। তো ঠিক আছে, সেটা পরের কথা, কিন্তু এখানে দুটো ভাগে ভাগ হচ্ছে। এবারে I1 কারেন্টটাই একটু ভালো করে দেখার চেষ্টা করো যে I1 কারেন্টটা কিন্তু এই 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ঢুকছে, আবার এই I1ই কিন্তু আবার এই 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্যেও ঢুকছে। অর্থাৎ তার মানে এটা খুব পরিষ্কার যে এই দুটো রেজিস্ট্যান্স কিন্তু সিরিজে রয়েছে, অর্থাৎ 2 এবং 3 এরা কিন্তু অ্যাকচুয়ালি 2 + 3 সিরিজে যেহেতু রয়েছে, তো আমি 5 হিসাবে ধরতে পারি এই দিকটাকে। তাহলে এটাকে আমি একটা বাহু বানিয়ে এরকম করে একটা 5 ওহম রেজিস্ট্যান্স লিখে দিতে পারি, এটাকে পুরোপুরি সরিয়ে। ঠিক আছে, সিমিলারলি যদি আমি এখানে দেখি যে এই কারেন্ট এদিক থেকে এদিকে আসবে, এদিকে আরেকটা পোর্শন ভাঙবে, এটার আবার এখানে যাবে, এইখান থেকে যেটা আসবে সে আবার এই I2-র সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে এইখানে যে কারেন্টটা এই 8 ওহমের মধ্যে ঢুকছে সেটাকে আমি I3 ধরছি। ঠিক আছে, আমি জানি না তার মান কত। I3 এই 8 ওহমের মধ্যে দিয়ে ঢুকছে, আবার দেখো 7 ওহমের মধ্যে দিয়েও কিন্তু I3 যাবে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি এই 8 ওহম আর এই 7 ওহম এরাও কিন্তু সিরিজে রয়েছে, অর্থাৎ এদের দুটোর মধ্যে দিয়ে একই কারেন্ট যাচ্ছে। তাহলে আমি এই দুটোকেও এফেক্টিভলি আমি 7 + 8 15 ধরে নিতে পারি, যেহেতু এরা সিরিজে রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি না, এখান থেকে আমি একটা এই দুটোর পরিবর্তে এখানে একটা 15 ওহম রেজিস্ট্যান্স বসিয়ে দিতে পারি এই দুটোর পরিবর্তে। তাহলে দেখো একটা ডেল্টার মতো শেপ চলে আসছে। তো দেখি তাহলে সেটা কি দাঁড়াচ্ছে। এই 2 আর 3কে যুক্ত করি প্রথমে, তাহলে আমার হলো 5 ওহম রেজিস্ট্যান্স, এই 5 ওহম বসিয়ে দিলাম। ঠিক আছে, 2 আর 3 যুক্ত করে। আচ্ছা, এখানে কত ছিল, এই 4 ওহম রেজিস্ট্যান্সটাকে আঁকছি, এই আচ্ছা এই 5 ওহমটাকে আঁকি, 5 ওহম, বেশ। এখানে 6 ওহম রেজিস্ট্যান্সটাকে আঁকছি, 6 ওহম রেজিস্ট্যান্স আঁকলাম। একইভাবে এই 7 আর 8কে যোগ করে আমি এখানে একটা 15 করে দিচ্ছি, এই 15 যুক্ত করে দিলাম। অর্থাৎ আগের অঙ্কটার মতোই, কিন্তু একটু চেঞ্জ করতে হচ্ছে। তাহলে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। দেখো এবারে জিনিসটা কিন্তু অনেকটাই আমার সহজের দিকে হয়ে যাচ্ছে। এখন এবারে আমি কি করব, এবার এটাকে এবারে এই জায়গা থেকেও কিন্তু করা কঠিন। আচ্ছা, এই রেজিস্ট্যান্সটার ভ্যালু কত, 4 ওহম। তাহলে এখানেও যদি আমি দেখি যে এটা ব্যালেন্স কন্ডিশনে আছে কিনা, এটা P/Q R/S, না ব্যালেন্স হচ্ছে না, মানে বুঝতে পারছো যে এটা ব্যালেন্স হিউস্টন ব্রিজের নীতিতে হবে না। যদি ব্যালেন্স হয়ে যেত, P/Q = R/S যদি হতো, তাহলে এই রেজিস্ট্যান্সটা থাকতো না, আমি খুব সহজেই করে ফেলতে পারতাম জিনিসটা, দুটো প্যারালাল রেজিস্ট্যান্স আমি করে ফেলতে পারতাম। কিন্তু সেটা যেহেতু নেই, সেহেতু আমাকে ডেল্টা করতে হচ্ছে। তো ডেল্টা করতে গেলে এবার আমার কী দাঁড়াচ্ছে দেখি। তো আমি কোনটাকে ভাঙবো, আমি সাপোজ এই ট্রায়াঙ্গেলটাকে ভেঙে নিচ্ছি, তুমি এটাকেও ভাঙতে পারো মনে করলে, আমরা আগেরবার ওই দিকটাকে ভেঙেছিলাম, এবার আমি সাপোজ এই দিকটাকে ভাঙছি। তো প্রথমে 4 আর 5 এখান থেকে একটা ডেল্টাতে ভাঙতে গেলে কী করতে হবে, এই গেল, এখান থেকে এই গেল, যুক্ত হলো এই, তাহলে আমি স্টারে কনভার্ট করে নিলাম। যেই আমি স্টারে কনভার্ট হয়ে গেল জিনিসটা, এবারে সার্কিটটা তাহলে কীরকম দাঁড়াচ্ছে, তাহলে সার্কিটটা তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই 5 ওহম, এই 4 ওহম, এই 5 ওহম, তিনজনেই কিন্তু এখন আর থাকবে না। থাকবে কে তাদের পরিবর্তে, না এখানে এই R1 থাকবে, এই R2 থাকবে, আর এই R3 থাকবে। তাহলে দেখি সার্কিটটা কীরকম দাঁড়াচ্ছে, একটু সিম্পলিফাই করি। এই R1 আঁকলাম, এই এ পয়েন্ট, এ থেকে বেরোলো R1 বেরোনোর পর এদিকে R2 গেল, এই R2 গেল, এদিকে R3 গেল। তাহলে এই R2 তাদের মান আমি বার করছি, আমার ফর্মুলা জানা আছে। আচ্ছা, 5 ওহমও থাকবে না। তারপরে কি হবে, এর সঙ্গে যুক্ত হবে কে, 6 ওহম যুক্ত করে দিলাম। এর সঙ্গে যুক্ত হবে কে, এই 15 ওহম যুক্ত করে দিলাম, 15 ওহম, এদিকে 6 ওহম যুক্ত হয়ে গেল। এদেরকে আমি কোনো রকম ডিস্টার্ব করছি না, এরা গিয়ে মিট করছে পরিষ্কার বি পয়েন্টে। তাহলে এদেরকে কোনো ডিস্টার্ব করলাম না। এবারে দেখো সার্কিট খুব ইজি হয়ে গেছে, আমি শুধু R1 R3 R2 R3-র মানটা বের করে ফেলতে পারলেই হয়ে যাবে। তো R1-এর মানটা আমি কি করে বার করব, R1-এর মান দেখো ভালো করে দেখো, এই R1 তার নেবার যে রেজিস্ট্যান্স কে কে আছে 4 এবং 5, তাহলে এদের গুণফল ডিভাইডেড বাই কী হবে, 4 প্লাস এই 5 প্লাস 4 প্লাস 5। ঠিক আছে, তার কাছে 5 5 10 আর 4 14, তাহলে এটা হচ্ছে 20-র 14, 20-র 14 মানে 10-এর 7। তাহলে R1-এর মান দাঁড়াচ্ছে আমার 10/7। ঠিক আছে, 10/7, 10/7। আচ্ছা, এবার R2-র মানটা দেখি, এই R2
R2 দুপাশে নেবার কে আছে 5 আর 5, তাহলে 5 5-এ R2 কত 25 ডিভাইডেড বাই 14, ওটা তো একই, নিচেরটা একই থাকবে, তাহলে 25/14, কাটাকুটির কোনো জায়গা নেই, তাহলে 25/14। আচ্ছা R3 কী হবে, এই R3, তো R3-র ভ্যালু দেখে নিই। R3-র দুপাশে কে আছে 4 আছে, আর এদিকে 5 আছে, তাহলে 4 5-এ 20, আগেরটার মতো হয়ে যাচ্ছে 20, আর নিচে হচ্ছে 14, তাহলে ওই 10-এর 7, তাহলে এটাও হচ্ছে 10-এর 7। বেশ, এবারে আমার এই কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট ঢুকলো এটার মধ্যে দিয়ে, এবারে কারেন্ট ভেঙে গেল, আমি ধরে নিচ্ছি এদিকে I1 গেল, এদিকে I2 গেল। I1 এটার মধ্যে দিয়েও যাবে, এটা 6 ওহমের মধ্যে দিয়ে যাবে, তাহলে এরা দুজন সিরিজে রয়েছে, তাহলে সিরিজে করে দিই আমি 6 + 25-এর 14, তো এটাকে যদি আমি যোগ করলেই পেয়ে যাব এটা, আর ইকুইভ্যালেন্ট আমি একটা ড্যাশ দিলাম, তাহলে এটা পেয়ে গেলাম। আচ্ছা এই দিকটা কত হবে দেখি, আর ইকুইভ্যালেন্ট ডবল ড্যাশ দিয়ে এটাকে, তাহলে এটাতে I2 যেটা ঢুকছে, তাহলে 10-এর 7 প্লাস 15 ওহম, একই রেজিস্ট্যান্স 15 ওহম এখানে থাকলো, তার সাথে শুধু এইটা, তাহলে এদের দুজনের এবার প্যারালাল কম্বিনেশন হবে, এদের প্যারালাল কম্বিনেশন যেটা হবে সেটার সঙ্গে এটাকে সিরিজে আছে, এটাকে সিরিজটাকে যোগ করে দেবো, তাহলে আমার অঙ্ক হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, তো কত তাহলে এখানে দাঁড়াচ্ছে 84, আর এদিকে হচ্ছে 25, ঠিক আছে, 6 14 84 আর 25, তাহলে আমার দাঁড়াচ্ছে এদিকে 104 109/14, আর এদিকে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 7 দিয়ে 100, 7 15 105, আর 10-এ 115/7, তাহলে এবার এরা দুজন থাকবে হচ্ছে প্যারালালে, তাহলে আর ইকুইভ্যালেন্ট যেটা দাঁড়াবে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে এইটাকে সিরিজে ধরে নিই, 10-এর 7 এ সিরিজে থাকলো, আর এরা দুজন প্যারালাল হবে, তাহলে এরা দুজন প্যারালাল কম্বিনেশন করলে 109/14 গুণিত 115/7 আর ডিভাইডেড বাই এদের যোগফল, তো এই হচ্ছে অঙ্ক। তো এটা কাটাকুটি হবে, কাটাকুটি করে উত্তরটা খুব একটা ভালো উত্তর আসবে না, এটা ডেটার ওপর নির্ভর করে উত্তর কেমন আসবে, কিন্তু এটা খুব পরিষ্কার যে এটাকে আমি অনেক সিম্পলিফাই করে ফেলতে পারছি, যদি একটু ডেটাগুলো ঠিকঠাক থাকতো অনেক সহজে হয়তো ছোটো ছোটো ভ্যালুর মধ্যে জিনিসটা চলে আসতো। তো ঠিক আছে, তো এই প্রসেসে আমি এটাকে বের করে ফেলতে পারি। তো এইভাবে আমরা অঙ্কগুলো এবার প্র্যাকটিস করব, আমি আরও কিছু অঙ্ক তোমাদেরকে দেবো, সেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করো, তাহলে শিখতে পারবে।